কিতামপুরা নামের একটা গ্রাম ছিল, যেখানে আদিত্য পকোড়া বিক্রি করত। বৃষ্টির সময় ছিল, আর সবাই বৃষ্টিতে আদিত্যর দোকানে পকোড়া খেতে আসতো। একদিন খুব জোরে কিতামপুরে বৃষ্টি চলছিল, আর তক্ষুনি একটা লোক আদিত্যর কাছে যায়। আদিত্য, তাড়াতাড়ি দোকানটা বন্ধ করো, জানো না নাকি এলাকাতে বন্যা আসতে চলেছে? সত্যি? হ্যাঁ ভাই সত্যি, তাড়াতাড়ি কর। আদিত্য নিজের দোকান বন্ধ করে গ্রাম থেকে বাইরে চলে যায়, আর গ্রামে মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য বন্যা চলে আসে। শুধু মনোজের ক্ষেত ছেড়ে সমস্ত গ্রামবাসীদের ক্ষেত প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়। গ্রামে সবাই ক্ষুধার্ত ছিল। এখন আমরা কি খাবো? পুরো গ্রামের ক্ষেত তো বন্যায় খারাপ হয়ে গেছে। আরে কোনো ব্যাপার না, আপনারা সবাই আমার কাছ থেকে সারা মাসের মালপত্র কিনে রাখতে পারেন। শুধুমাত্র আমার জমিতেই তো এই বন্যাতে কোনো ক্ষতি হয়নি। আদিত্য নিজের পকোড়ার দোকান একবার আবার গ্রামে খুলে দেয়, কিন্তু তার কাছে পকোড়া বানানোর সামগ্রী ছিল না। তখন সে মনোজ সবজিওয়ালার কাছে সবজি কিনতে যায়। আরে মনোজ দাদা, 3 কিলো পেঁয়াজ দিও তো। আর কত দাম দিতে হবে তার জন্য? 70 টাকা কিলো পেঁয়াজের দাম চলছে, বুঝতে পেরেছো ভাই? কি 70 টাকা, তাও আবার 1 কিলোর? মনোজ দাদা, এটা কিন্তু ভুল। আপনি জানেন যে এলাকার এখন কি অবস্থা চলছে। আরে মানুষের কাছে পেট ভরার মতন খাবার নেই, আর ওদের জমি একেবারে সবার নষ্ট হয়েছে। আরে পয়সা রোজগার করার সব পথ বন্ধ হয়ে গেছে। এই সময় আপনি মানুষের সাহায্য করার বদলে আপনি এখন লোকজনকে লুট করছেন। আরে আদিত্য, তুমি তোমার নিজের পেটটা দেখো না। আরে তোমার তো নিজের বলে কেউ নেই, তাহলে তুমি অন্য লোকজনের ব্যাপারে এত কেন চিন্তা করছো বলো তো? এটা কিন্তু ভুল, এটা বিশাল বড় ভুল মনোজ। আদিত্য লোকেদের খারাপ হয়ে যাওয়া ক্ষেতগুলো দেখে আর বলে ওঠে, একটা সময় ছিল যখন সব মানুষের রোজগারের একটা ভালো পথ ছিল, তাই না? এখন তো এই সব কিছু জঞ্জাল মনে হচ্ছে। একটা দিন মানুষের সারা বছরের পরিশ্রম জলে চলে গেল। এলাকার অবস্থায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, লোকজন অসুস্থ হয়ে পড়ছে, আর আমি আগের মতন কারোর জন্য কিচ্ছু করতে পারছি না। আমি কোনো কাজেরই না। আদিত্য গ্রামের এই স্থিতি নিয়ে খুব মন খারাপ ছিল। সেই খারাপ ক্ষেতের সামনে একজন মানুষ চমৎকারী রূপ ধারণ করে চলে আসে। আমি হলাম সমুদ্রের বাদশাহ। এই যে বন্যা তোমাদের এলাকাতে এসেছিল, এটা আমার ভুলের জন্যই এসেছিল। আমায় ক্ষমা করে দিও ভাই। বৃষ্টি যখন পরিমাণের থেকে বেশি হতে শুরু হলো, তখন আমি আমার সমুদ্রের জলকে আমার কন্ট্রোলে রাখতে পারিনি, আর সেই জন্যই তো এই এলাকাতে বন্যা এসে গেল। এখন লোকেদের কাছে এই এলাকাতে কিচ্ছু নেই খাবার মতন, আর ওদের জন্য আমি কিছুই করতে পারছি না। আমি আমার সাহায্যে তোমার কিছু করতে চাইছি, বুঝলে তো? তুমি বলো, তুমি এই এলাকাদের সাহায্য কেন করতে চাও? আমি আমার সারা জীবনটা একা একাই তো কাটাচ্ছি। এই এলাকার লোকগুলোকে ছেড়ে তো আমার আর কেউ নেই। এই এলাকার লোকজনই হলো আমার পরিবার। আমি জানি আদিত্য, পকোড়া বিক্রি করতে তুমি, তাই না? এখন আমি যে জিনিসটা তোমাকে দিচ্ছি তা দিয়ে এলাকার লোকজনকে তুমি সাহায্য করো, যতদিন না পর্যন্ত ওদের জীবন আবার হাসি খুশিতে ভরে ওঠে। সমুদ্র লোকের রাজা হাত এগিয়ে দেন, আর ওনার হাতে একটা কড়াই চলে আসে, আর রাজা সেই কড়াইটা আদিত্যকে দিয়ে দেয়। এই কড়াইটা নিয়ে আমি কি করব বাদশাহ? পকোড়া তৈরি করার জন্য পেঁয়াজ আর তেলেরও তো প্রয়োজন আছে, না হলে আমি পকোড়া বিক্রি করে তো এলাকার লোকজনকে সাহায্য কি করে করব? এটা কোনো সাধারণ কড়াই নয়। এতে তেল আর পেঁয়াজের কোনো দরকার নেই। এতে তুমি শুধু জল ঢেলে দিও, আর কোনো তরিতরকারি দরকার পড়বে না। বন্যায় ভেসে আসা পাথরগুলোকে এই কড়াইতে তুমি ঢেলে দিও, আর ওগুলো পকোড়া হয়ে যাবে। আদিত্য সেই কড়াইটা নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে, আর কড়াইয়ে জল ঢেলে দেয়, আর তারপর তার মধ্যে পাথর ফেলে দেয়। পাথর কিছুক্ষণ পর পকোড়ায় পরিবর্তিত হয়। এগুলো তো সত্যি সত্যি পকোড়া হয়ে গেল। কালকেই আমি এলাকার লোকজনকে এগুলো বিক্রি করতে শুরু করব, তাও আবার একদম সস্তায়। আদিত্য গ্রামে পকোড়া বিক্রি করা শুরু করে দেয়। তক্ষুনি ওখানে একজন লোক তার কাছ থেকে পকোড়া নিতে আসে। আমাকে কয়েকটা পকোড়া দিয়ে দাও খোকা, আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে, অনেকদিন হয়ে গেল ওকে খেতে দিতে পারিনি, ওর শরীরটাও ঠিক নেই। দেখো বাবা, সামান্য কিছু দাও না তুমি আমাকে।
আরে আপনি একদম চিন্তা করবেন না, এই নিন। আর এর জন্য পয়সাও আপনাকে দিতে হবে না, আপনি শুধু নিজের আর নিজের মেয়ের খেয়াল রাখবেন, ঠিক আছে? এই নিন, এক প্লেট আপনি এখানে বসেই খেয়ে নিন। যেই মাত্র সেই লোকটা পকোড়া খায় তখন যেন সে একটা নতুন প্রাণ পেয়ে যায়। খাওয়া মাত্রই সে একেবারে স্বাস্থ্যকর হয়ে ওঠে। এ তো দেখছি জাদুর পকোড়া। এটা খেলাম আর আমার পিঠের ব্যথা কমে গেল একদম, আর এখন আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা জাদুরই তো পকোড়া। এটা আমি পাথর দিয়ে তৈরি করেছি। এটা খাওয়ার পরে মানুষের রোগও ঠিক হয়ে যাচ্ছে। আদিত্য সেই লোকটাকে সমস্ত কথা বলে দেয়, আর আস্তে আস্তে সবাই আদিত্যের পকোড়ার দোকানে আসা শুরু করে দেয়। যে কেউ অসুস্থ থাকে তারা সবাই পকোড়া খাওয়ার পর ঠিক হতে শুরু করে। এই পকোড়াগুলো তো খুবই সুস্বাদু, যত খাও ততই কম মনে হয়, মন ভরেই না। ঠিকই বলেছ। তার উপর আবার এই পকোড়াগুলো আমার মেয়ের শরীর একদম ঠিক করে দিয়েছে। আমি আদিত্যর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এমন বিপদের সময় ও আমাদের এলাকার লোকজনের জন্য অনেক উপকার করেছে। গ্রামে প্রত্যেক জায়গায় শুধু আদিত্যর জাদুই পকোড়ারই চর্চা হচ্ছিল। এই সব কিছু দেখে মনোজের একেবারে ভালো লাগছিল না। এখন এদের কি হলো বলো তো? আমার কাছ থেকে তরি তরকারি কেনেই না, সবই আদিত্যর পকোড়ার জন্যই হয়েছে। ভেবেছিলাম নতুন বাড়ি আর বাংলো কিনবো, কিন্তু ওই পকোড়াগুলো আমার প্ল্যান পুরো ভেস্তে দিল। কিছু একটা করতে আমাকে হবে। মনোজ মনে মনে কিছু একটা প্ল্যানিং করতে শুরু করে। তক্ষুনি তার কাছে গ্রামের প্রধান মশাই আসেন। এবার তো তুমি তোমার তরি তরকারি কম দামে বিক্রি করা শুরু করো, না হলে তোমার দোকান কিন্তু ডুবে যাবে বলে রাখলুম। আর কখনো বাইরেও আসতে পারবে না, আর কোনোদিন বড় লোকও হতে পারবে না, বুঝলে? এলাকার অবস্থা সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আর ওই আদিত্য দুর্ভিক্ষ পর্যন্ত দূর করে দিয়েছে। আপনি ঠিক কথাই বলছেন প্রধান মশাই, কিন্তু এই জাদুর পকোড়া আদিত্য তৈরি কি করে করছে? সমুদ্রের বাদশাহ ওকে একটা কড়াই দিয়েছিল, আর ওতে পাথর দিলে পরেই সেটা পকোড়াতে বদলে যায়। আর তাছাড়াও তেল তরি তরকারি ডালারও দরকার হয় না। আমি তো ভাবছি যে এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে এই এলাকার নাম পকোড়া গ্রাম করব, কারণ এই পকোড়াই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। এইটুকু বলে ওখান থেকে উনি চলে যান। যখন আদিত্য নিজের দোকান বন্ধ করতে যায় তক্ষুনি ওখানে মনোজ চলে আসে। আদিত্য, আমি একটু আগে দেখলাম সমুদ্রের কিনারায় একটা বাচ্চা ফেঁসে আছে। আমি তো সাঁতার কাটতে জানি না, তুমি ওকে বাঁচিয়ে নাও না। কি? ঠিক আছে, আমি এক্ষুনি আদিত্য যাচ্ছি। সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকে রওনা দেয়, আর মনোজ নিজে নিজেই বলে ওঠে, এ তো সত্যি সত্যি বোকা হয়ে গেল। হ্যাঁ, এবার আমি ওর দোকান থেকে ওই কড়াইটা চুরি করে নেব, তারপর দেখি ও কি করে বানায় ওই জাদুর পকোড়া। মনোজ কড়াই মাথায় রেখে যেতে শুরু করে। তক্ষুনি একটা বড় আলো সে দেখতে পায়, আর তার মাথা থেকে সেই কড়াইটা নিচে পড়ে যায়। আরে, এটা আবার কিরকম আলো? তক্ষুনি ওখানে সমুদ্রের রাজা প্রকট হন। নিজেকে একটু সামলাও আর দেখতে থাকো আমি তোমায় যা দেখাচ্ছি। একটা বাচ্চা ছিল যেই দামপুরাতেই বাস করতো সবসময়। সে সারা দিন রাত লোকেদের সাহায্য করেই বেড়াতো, বুঝলে? কাকিমা, দাও, আমি এই ভারী মালটা তুলে নিচ্ছি। ওই বুড়িটাকে সাহায্য করতে থাকতো। ওর এই ভারী মালপত্র ওর বাড়িতে পৌঁছে দেয়। ওর কাছে পেট ভরার মতো খাবারও নেই। অনেক দিন পর্যন্ত সমুদ্রের তটেই ও কাটিয়ে দেয়, বুঝলে? কোনো কিছু না খেয়ে। যখন কেউ কথা বলার জন্য কাউকে পায় না, তখন ও কুকুরদের সাথেই কথা বলে। কিন্তু ওই বাচ্চাটা সবসময় হাসতেই থাকে। আজকে তো আমি অনেকগুলো খাবার পেয়ে গেছি, কিন্তু আমি একা খেয়ে আমার পেটটা কেন ভরবো বলো তো? হ্যাঁ, আমি আমার বন্ধুদের সাথে খেয়ে ওদের পেটটাও ভরিয়ে দিই না। মুষলধারে যখন বৃষ্টি হতো ওর বাড়িতে ছাদ পর্যন্ত নেই, কিন্তু আমি ওকে ভেঙে পড়তে দেখিনি। আর যখন কোনো এলাকার লোকজনের সাহায্য করার কথা হতো না, তখন আমি কখনো দেখলাম না ও সাহায্য করতে বারণ করলো। একদিন প্রধান ওর দিকে তাকায় খুব বৃষ্টির মধ্যে। বাবা, তুমি এখানে কি করছো?
এলাকার লোকজনের কাছ থেকে তোমার ব্যাপারে অনেক কথাই শুনেছি। তুমি নাকি গ্রামের সবাইকে খুব সাহায্য করো। আমার কাছে তো বাড়ি নেই প্রধান মশাই, আমার তো কেউ নেই, তাই আমি গ্রামের লোকজনকেই সাহায্য করে দিই। তুমি কি বলছো? তোমার কেউ নেই? আরে আমি আছি তো, আমাকে তোমার আব্বুই মনে করো খোকা। আচ্ছা, তোমার কি খেতে ভালো লাগে? আগে পকোড়া খেতে আমি খুব ভালোবাসি। এই গল্পটা হলো আদিত্যর, যার কাছে কিছুই ছিল না, কিন্তু যেটুকু ছিল সেসব দিয়েও লোকজনকে সাহায্যই করতো সবসময়। আর এক তুমি, যার কাছে এত কিছু থাকা সত্ত্বেও কাউকে সাহায্য করে না, তাই না? আমায় ক্ষমা করে দাও বাদশাহ। এবার যখন সবার জমিতে ভালো ভালো ফসল হবে, তোমার তখন ভালো হবে না। আবার যখন বৃষ্টি পড়বে, তখন তোমার জমির সব ফসল নষ্ট হয়ে যাবে, আর এলাকার লোকজনের জমি ফসল একেবারে ভরপুর হয়ে যাবে। মনোজ মন খারাপ করে ওখান থেকে চলে যায়। আদিত্য নিজের দোকানে আবার ফিরে আসে আর পকোড়া বিক্রি করা শুরু করে দেয়। আর প্রধান মশাই সমস্ত গ্রামবাসীদের সহমত নিয়ে গ্রামের নাম পিতামপুরা গ্রাম থেকে পকোড়া গ্রাম করে দেন।